আজকে যে ঘটনাটি আমি আপনাদের শোনাতে চলেছি এটি পাকিস্তানের একটি পরিবারের সাথে ঘটা সত্য একটি ঘটনা। ঘটনাটা শুনলে আপনারা সবাই চমকে যাবেন। পাকিস্তানের এক মহল্লায় বাস করতেন করিম চাচা নামের এক পরিবার। প্রথমে করিম চাচার পরিবারে দুই মেয়ে ছিল। বড় মেয়ের বিয়ে হয়ে যাবার পরে বড় মেয়ে সমেত তার জামাই দুবাই চলে যায়। তারপর সেই পরিবারে করিম চাচা, তার মেয়ে ফাইজা এবং তার স্ত্রী থাকতেন। তিনজনের সুখী পরিবার ছিল। দিনটা ছিল শুক্রবার। শুক্রবারের দিন করিম চাচা সাধারণত ঠিক 12টার দিকে মসজিদে চলে যান। সবার আগে গিয়ে মসজিদে বসে থাকেন এবং আজান দেন। করিম চাচা এলাকার খুবই গণ্যমান্য একজন ব্যক্তি ছিলেন। তাকে সবাই মৌলভী সাহেব বলে ডাকতেন, কারণ তিনি এই এলাকার অনেক বেশি বয়স্ক এবং সবথেকে ধর্মীয় বুজুর্গ আর কি। এই জন্য তাকে সবাই বেশ সমীহ করতেন। শুক্রবারের দিন সে নামাজ পড়ার জন্য দ্রুত গোসল সেরে জায়নামাজটা নেওয়ার জন্য তার মেয়ে ফাইজাকে ডাক দিলেন। বললেন, ফাইজা মা কোথায়? আমার জায়নামাজটা দিয়ে যা। ফাইজা হিজাব পরিহিত অবস্থায় উপর থেকে নিচে এসে তার আব্বাজানকে জায়নামাজটা দিলেন। ফাইজা তার আব্বাজানকে ভীষণ পছন্দ করে, আর তার আব্বাজানও তাকে বেশ ভালোবাসে। ছোট মেয়ে হবার কারণে করিম সাহেব তার ছোট মেয়েকে সব থেকে বেশি ভালোবাসতেন। বড় মেয়ে তো বিয়ে হয়ে চলে গিয়েছে বেশ কয়েক বছর হলো, অনেকদিন এখানে আসেন না সে। করিম চাচা সেদিন জায়নামাজ নিয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল, কারণ আজকে প্রায় 12:30টার বেশি বেজে গিয়েছে। গিয়ে দ্রুত তাকে আজান দিতে হবে। এই এলাকায় প্রায় 25 বছর ধরে আজান দিয়ে আসছে সে। তারপর জায়নামাজটা দিয়ে বের হয়ে গেল। করিম চাচা এলাকার গণ্যমান্য ব্যক্তি বলে তার উপরে কেউ কথা বলতে পারে না। করিম চাচার নামাজ শেষ করে আজকে একটা জায়গায় দাওয়াত ছিল। দাওয়াত শেষ করে ফিরতে ফিরতে রাত হবে সেটা বলেই সে বাসা থেকে বের হলো। তাকে এলাকার সবাই মৌলভী সাহেব বলে ডাকেন। তিনি যখন মসজিদের সামনে গিয়ে দাঁড়ালেন, তখন ভেতর থেকে ইমাম সাহেব বের হয়ে বললেন কি যে, মৌলভী সাহেব, আপনি তো আসতে একটু দেরি করে ফেলেছেন, তবে আপনার জন্য আমি অপেক্ষা করে বসে আছি। আমি দেখছিলাম আর একটু দেরি হলেই আমি আজান দিয়ে দিতাম, আর আজান দেওয়ার 5 মিনিট পেরিয়ে গিয়েছে। আপনি দ্রুত ভেতরে গিয়ে আজান দিন। মৌলভী সাহেব তাই করলেন। তিনি ভেতরে গিয়ে তার সেই সুরলা কণ্ঠে আজান দিতে শুরু করলেন। তারপর ভেতরে বসে থাকলেন এবং জিকির করতে থাকলেন। জুমার নামাজে তিনিও মাঝে মধ্যে খুতবা দেয় এবং মাঝে মধ্যে যখন ইমাম সাহেব একটু অসুস্থ থাকেন তিনিই নামাজ পড়ান। আজকে তাকেই ইমাম সাহেব বললেন, চাচাজি, আজকে আপনিই নামাজ পড়ান, আপনার পেছনে নামাজ পড়তে খুবই ভালো লাগে। তাকে দিয়েই নামাজ পড়ানো হলো। জুমার নামাজ শেষ করে সবাই খুতবায় বসলেন, মানে তালিম আর কি। তালিম শেষ করে তার একটা জায়গায় দাওয়াত খেতে যাওয়ার কথা ছিল। জায়গাটা বেশ খানিকটা দূরে এবং সেখান থেকে ফিরতে ফিরতে রাত হবে সেটাও সে বাসায় বলে এসেছে। তারপর মৌলভী সাহেব এবং সেই ইমাম সাহেব দুজনে মসজিদ থেকে বের হলেন 3টা বাজে। দাওয়াত ছিল ওই সময়ে। তারা গেলে দাওয়াতের কার্যক্রম শুরু হবে। তারা দুজন গাড়িতে চড়ে বসলেন যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে তারা গল্প করতে লাগলেন। বেশ খানিকটা পথ পেরিয়ে তারা সেই স্থানে পৌঁছে গেলেন। আসলে ওই অঞ্চলটা ছিল এইখানের যে ইমাম সাহেব আছেন তারই অঞ্চল। ইমাম সাহেব আজকে সেখানে গিয়ে আর ফিরবেন না, কারণ হচ্ছে সে একদিনের ছুটি নিয়েছে। আগামীকালকে মসজিদে আসবেন সেই উদ্দেশ্যেই তিনি এসেছেন। তারপর সেই মৌলভী সাহেবকে নিয়ে, মানে করিম চাচাকে নিয়ে সে সেই দাওয়াতের বাড়িতে গেলেন। অনেকদিন যাবতই করিম চাচা মৌলভী সাহেব মানে ইমাম সাহেবের বাড়িতে আসার কথা বলছিলেন। এবার আসলেন। মূলত দাওয়াত ছিল হচ্ছে 2 জায়গায়। এক জায়গায় হচ্ছে ওই গ্রামেরই একটা জায়গায়, এবং রাতে হচ্ছে মৌলভী সাহেবের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তিনি বাড়িতে ফিরবেন। যেমন কথা তেমনই কাজ, ঠিক তেমনটাই হলো। রাত্রেবেলা তিনি মৌলভী সাহেবের মানে সেই ইমাম সাহেবের বাড়ি থেকে দাওয়াত শেষ করে বের হতে হতে প্রায় 10:30টার মতো বেজে গেল। ইমাম সাহেব বললেন, মৌলভী সাহেব, আজকে আপনার যাবার কোনো দরকার নেই, আপনি এখানে থেকে যান। করিম চাচা জানালেন, না, আজকে বাড়িতে ফিরতে হবে। বাড়িতে আমার মেয়ে এবং স্ত্রী একা আছেন, আর কোনো পুরুষ মানুষ নেই। একটা সময় মৌলভী সাহেবের এই বাড়িটা বেশ জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু সময়ের ফেরে এই জায়গাটা কেমন যেন মুড়িয়ে গিয়েছে। আর তিনি বললেন কি যে, আমি চলে যেতে পারবো, আপনি একদমই চিন্তা করবেন না। তারপর ইমাম সাহেব করিম চাচাকে একটা গাড়িতে উঠিয়ে দিলেন। গাড়িটা করিম চাচার বাড়ির সামনেই নামিয়ে দিবে। করিম চাচা সেই গাড়িতে চড়ে যেতে লাগলেন। রাত ছিল বেশ গভীর, আর যেহেতু গ্রামের সাইডের রাস্তা, যেতে যেতে বেশ খানিকটা সময় লেগে যাবে। তিনি অটোর ভিতরে বসেই, মানে সেই গাড়ির ভিতরে বসেই দোয়া দরুদ পড়তে লাগলেন, কারণ তার অভ্যাস ছিল সবসময় তসবিহ গোনা। হঠাৎ করে কি হলো, বিকট একটা শব্দে সে যে গাড়িটাতে বসেছিল
সেই গাড়িটা উল্টে গেল। করিম চাচা কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে পড়ল এবং সেখানে যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারটাও একদম অজ্ঞান হয়ে গেল। সেখানে খানিকক্ষণ বাদে করিম চাচার জ্ঞান ফিরল, কিন্তু তার গায়ে এবং বেশ খানিকটা জায়গায় কেটে গিয়েছে এবং তার মাথায় বেশ খানিকটা আঘাত পেয়েছে, যার কারণে সেখান দিয়ে বেশ খানিকটা রক্ত বের হচ্ছে। তারপর আর তার কোনো সেন্স থাকলো না, সে অচেতন হয়ে পড়ল। খানিকক্ষণ বাদে দেখতে পেল সেখানে একটা ছেলে এসে দাঁড়িয়েছে। ছেলেটা বেশ খানিকটা যুবক, 25-26 বছর বয়স হবে, পরনে একটু ভিন্ন ধরনের জামা। করিম চাচা ছেলেটাকে উদ্দেশ্য করে বললেন, আমাকে একটু হাসপাতালে নিয়ে যাবেন, আমি বোধহয় মারা যাচ্ছি। ছেলেটা কিছু বলার আগেই করিম চাচা সেন্সলেস হয়ে পড়ল। এরপর যখন সে চোখ খুলল, সে দেখতে পেল সে হাসপাতালের বারান্দায় শুয়ে আছে। সে যে ছেলেটাকে একটু আগে দেখেছিল, একটু আগে না কতখানি সময় পেরিয়েছে সে বলতে পারবে না। সে হাসপাতালের বেডে শুয়ে আছে। সারা রাত ভরে ওদিকে ফাইজা এবং তার স্ত্রী চিন্তা করতে লাগলেন যে তার বাবা কোথায় গিয়েছে এবং এখনো কেন আসছে না। রাত তখন 1টার বেশি হবে। করিম চাচা উঠে বিছানার উপর বসলেন, তারপর ছেলেটাকে কাছে ডাকলেন। ছেলেটার গায়ে আসলেই অদ্ভুত রকমের পোশাক পরা, এমন পোশাক সে এর আগে কখনো দেখেনি। তারপর তাকে ধন্যবাদ জানালেন এবং বললেন, হে মহতামা, তুমি কোত্থেকে এসেছো? এরকম আল্লাহর দূত হয়ে আমার প্রাণ বাঁচালে। এই কথা শোনার পর ছেলেটা একটু রেগে গেল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। করিম চাচা বললেন কি যে, ছোকরা তোমার বাড়ি কোথায়? ছেলেটা কোনো জবাব দিল না। তারপর সে বলল কি যে, আপনার বাড়ি কোথায় সেটা বলুন, আমি আপনাকে নামিয়ে দিয়ে দ্রুত বাড়িতে ফিরতে হবে, অনেকটা রাত হয়ে গিয়েছে। ডাক্তার বলেছে আপনি এখন বেশ খানিকটা সুস্থ। তারপর করিম চাচা বললেন কি যে, হ্যাঁ তা ঠিক বলেছ, আমার বাড়ি এই তো কাছে, এখান থেকে বেশি দূরে না। তবে তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। তবে সেই গাড়িওয়ালার কি হয়েছে? ছেলেটা বলল, গাড়িওয়ালা সুস্থ আছেন, আমি আপনাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে যাব, ঠিক আছে? আমাকে দ্রুত ফিরতে হবে। তারপর মৌলভী সাহেবকে নিয়ে সেই ছেলেটা তার বাড়িতে গেল। রাত তখন 2:30টার বেশি হবে। ওদিকে ঘরের মানুষ সবাই চিন্তিত অবস্থায় বসে আছে। যখনই কলিং বেল দেওয়া হলো, ভেতর থেকে ফাইজা এবং করিমের স্ত্রী দৌড়ে আসলেন। এসে দরজা খুলে দেখল তার মাথায় ব্যান্ডেজ এবং পায়ে বেশ খানিকটা আঘাত পেয়েছে এবং সে একটা ছেলের কাঁধে ভর করে ভেতরে প্রবেশ করল। করিম চাচা বলতে লাগলেন, এই ছেলে না থাকলে আজকে হয়তো আমি মারাই যেতাম ওইখানে। তারপর করিম চাচা সেই ছেলেটাকে ভেতর আসতে বললেন। ছেলেটা বারবার বলছিল, আমি চলে যাই, আমার তাড়া আছে, আমার দ্রুত বের হতে হবে। কিন্তু কোনোভাবেই করিম চাচা তাকে ছাড়তে রাজি নয়। একটু পরেই ফজরের আজান দিবে। করিম চাচা বলল, তুমি এত রাতে কোথায় যাবা? তুমি আজকে থেকে যাও। খানিকক্ষণ বাদে ফাইজা ভেতর থেকে দৌড়ে আসলো। এসে বললেন যে, আব্বাজান আপনি কি ঠিক আছেন? ছেলেটা ফাইজার দিকে তাকিয়ে আছে। ফাইজার মুখে হিজাব দেওয়া, শুধুমাত্র তোর চোখ দুটো দেখা যাচ্ছে এবং চোখ দুটো এত চমৎকার দেখতে যে সেই ছেলেটা ফাইজার চোখের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য যেন অবাক হয়ে গেল। তারপর করিম চাচা আবার বললেন, শোনো ছোকরা, তুমি এখানে থেকে যাও, তোমার নামটাই তো জিজ্ঞেস করা হয়নি। তোমার নাম কি, কোথায় থাকো? আসলে এত পরিমাণ নার্ভাস হয়ে পড়েছিলাম যে আমি সমস্ত কিছুই জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। তবে তোমাকে ধন্যবাদ, আমার প্রাণটা বাঁচিয়েছ। তখন সেই ছেলেটা জবাব দিলেন, আমার নাম শুনলে আপনি হয়তো একটু বিব্রত বোধ করবেন। করিম চাচা তখন বলল, কেন বিব্রত বোধ করবো কিসের জন্য? তখন ছেলেটা বলল, আমার নাম কৌশিক। এই কথা শুনে করিম চাচা খানিকটা অবাক হলেন এবং বললেন, তুমি কি হিন্দু? তখন ছেলেটা বলে উঠল, হ্যাঁ আমি হিন্দু এবং আমার নাম কৌশিক, তবে আমি মুসলমান ধর্ম গ্রহণ করতে চাই। আসলে আমার বাবা মা কেউ নেই, আমি বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে বেড়াই এবং কেউ কিছু দিলে খাই, কোথাও যদি কাজ জুটে যায় তাহলে আমি কাজ করি এবং এরকম ভাবেই আমার দিন কাটছে। আমি বেশ অসহায়। করিম চাচার মনে একটু দয়া হলো, বলল কি যে, কি বলছো? তোমার মতো এরকম যুবক ছেলে, তুমি কোথায় থাকো? ছেলেটা বলল, আমার বাড়ি অনেক দূর, তবে আমার সেখানে কিছুই নেই। নদীতে সমস্ত কিছু ভেঙে নিয়ে গিয়েছে আর যতটুকু সম্পত্তি ছিল চাচারা সব ভোগ দখল করে নিয়েছে। তারপর করিম চাচা বললেন কি যে, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমাদের এখানে কিছুদিন থাকো আর আমি তোমাকে একটা কাজ ম্যানেজ করে দিব, ঠিক আছে? তারপর তুমি যদি নিজের ঠিকানা গোছাতে পারো তারপর চলে যাও, কিন্তু ততদিন তুমি এখানে থাকো, এটা তোমার কাছে আমার অনুরোধ রইল। তারপর কৌশিক বললেন কি যে, আচ্ছা ঠিক আছে চাচাজি,
আপনি যেটা বলবেন সেটাই হবে। এটা তো আমার সৌভাগ্য যে আমি আমার মাথার উপর একটু আশ্রয় পাবো। আসলে আমি ওইখানেই বসেছিলাম, আমার তো কোনো ঘরবাড়ি নেই, যার কারণে ওই গাছের নিচেই ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে তখনই আপনাকে নিয়ে হাসপাতালে যাই। করিম চাচা তখন জানালেন, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তোমার জন্য আমি এতটুকু করতে পারবো না? তারপর সেই ছেলেটাকে তার নিজের রুম দেখিয়ে দেওয়া হলো। মানে করিম চাচাদের বাড়িরই পাশের কোনায় একটা রুম আছে, সে রুমে তাকে থাকতে দেওয়া হলো। ছেলেটা আসলে খুবই ভদ্র। মৌলভী সাহেবের বেশ পছন্দ হলো ছেলেটাকে, কারণ ছেলেটা যাই বলা হয় সে তাই করে। পরদিন সকালবেলা করিম চাচা ঘুম থেকে উঠে ছেলেটাকে খুঁজতে লাগলো, কিন্তু তার রুমে গিয়ে তাকে খুঁজে পেল না। খানিকক্ষণ বাদে ছেলেটা সেই ঘর থেকে বেরিয়ে আসলো যে ঘরের ভেতরে একটু আগেই তাকে খুঁজে আসা হয়েছে। তারপর ছেলেটাকে বলল, আচ্ছা কৌশিক, শোনো, তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। তুমি অমুক জায়গায় যাও, আমার এক বন্ধু আছে, সেই বন্ধুর কাছে যাও, ওইখানে গিয়ে তুমি কাজ করতে পারো। ওর একটা দোকান আছে, দোকানে কাজ করলে মোটামুটি তুমি একটা হাত খরচের টাকা পেয়ে যাবা। তারপর কৌশিক সেখানে গেল। এরকম করে প্রায় সপ্তাহখানিক কেটে গেল। আসলে সপ্তাহখানিক কৌশিক সেই আঙ্কেলের দোকানে কাজ করলেন। কৌশিক বেশ রাত করে বাসায় ফিরত। ফাইজা মাঝে মধ্যেই দোতলার সেই বারান্দা থেকে দেখত যে কৌশিক দেয়াল টপকে ভেতরে ঢুকছে এবং ঘরে চলে যেত। সে বেশ ভদ্র ছিল, বেশিরভাগ দিনই তাদের বাড়ির বাজার করে দিত, কারণ চাচাজি তখন বাজার করার মতো সক্ষমতা ছিল না বা বাজারে যেতে পারতো না, একা একা বেগ টেনে আনতে পারতো না। চাচাজির সঙ্গে কৌশিক যেত এবং বাড়ির প্রায় সমস্ত কাজই সে করে দিত। চাচাজিদের অনেক বড় বাড়ি। কৌশিকের এমন আচরণ দেখে করিম চাচা বেশ খুশি হতেন, কারণ এ যুগে এরকম ছেলে পাওয়া আসলেই বেশ দুষ্কর। তবে ছেলেটা হিন্দু, এটাই তার সমস্যা। তবে বেশি সমস্যা না, ছেলেটা বাধ্য যে এটাই অনেক। বেশ কিছুদিন সময় এভাবেই কেটে গেল সেখানে। ফাইজা প্রায় প্রতিদিনই ছেলেটাকে দূর থেকে দেখত। ছেলেটা দেখতে খুব বেশি সুন্দর এবং খুব বেশি হ্যান্ডসাম ছিল। ফাইজা লুকিয়ে লুকিয়ে তাকে দেখত। তবে ছেলেটা যে হিন্দু ছিল সেটা ফাইজা খুব ভালোভাবেই জানত। এরকম করে প্রায় 15 দিনের মতো সেখানে কেটে যায়। করিম চাচা একদিন তার নিজের ঘরের বারান্দায় বসেছিলেন। হঠাৎ করে কৌশিক আসলেন এবং বললেন কি যে, চাচাজি, আপনি যদি আমার অনুরোধ রাখেন তাহলে আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই। চাচাজি জানালেন, কি অনুরোধ বলো? কৌশিকের কথা চাচাজি আবার খুব ভালোভাবে শুনতেন, কারণ ছেলেটি ছিল বেশ কর্মঠ এবং পাশাপাশি সে সমস্ত কথাই শুনত এবং সবসময় আদাব করত, তাকে সবসময় সম্মান করত। ছেলেটি যা বলল তা শুনে চাচাজি বেশ অবাক হলেন। বললেন কি যে, কি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও? তুমি কি সত্যি সত্যি বলছো নাকি না ভেবেই বলছো? করিম চাচা আসলে বেশ খানিকটা শক হয়েছিলেন। বললেন কি যে, হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আমার কাছে আপনাদের ধর্মটা বরাবরই বেশ ভালো লাগতো, কিন্তু এতদিন তো কারোর কোনো মুসলিম পরিবারের সঙ্গে থাকিনি, তাই আমার কাছে বিষয়টা ওর অতটা ভালো লাগেনি। তবে আমার কাছে মনে হয়েছে যে আমি যে ধর্মে আছি সেটা আসলে ঠিক না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আমার কাছে ইসলাম ধর্মটা ভালো লেগেছে, আমার নিজের কাছেই আমার নিজের ধর্ম ভালো লাগছে না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। করিম চাচা তখন জানালেন, কিছুদিন থেকে আবার নিজের ধর্মে ফিরে যাবে না তো? এই কথা শোনার পর কৌশিক জানালেন, না চাচাজি, আমি আপনার কাছে ওয়াদা করছি, আমি সারা জীবন এই ধর্মে অটুট থাকব এবং আপনি একমাত্র এখন পর্যন্ত আমার গার্জিয়ান। আমি আপনার সমস্ত কথা শুনি। তারপর করিম চাচা বললেন, আচ্ছা ঠিক আছে, তবে সর্বপ্রথম তোমাকে তোমার নাম পরিবর্তন করতে হবে। তোমাকে আমি একটা নাম দিচ্ছি, আজকে থেকে সেই নামে তোমাকে ডাকা হবে। তারপর তার নাম দিলেন হচ্ছে ফারাজ। ছেলেটি জানালো নামটা তার খুব বেশি পছন্দ হয়েছে এবং আজকে থেকেই সে তার সঙ্গে নামাজ পড়তে যেতে চায় এবং সমস্ত কিছু শিখতে চায়। করিম চাচা খুব আগ্রহ নিয়ে তাকে কালেমা পড়ালেন এবং খুব সুন্দর দেখে পাঞ্জাবি পায়জামা এবং মুসলমানদের সমস্ত জিনিসপাতি তাকে কিনে দিলেন। করিম চাচা আসলে এই বিষয়টা নিয়ে খুব আগ্রহ ছিলেন, কারণ তার সারা জীবনে সে এরকম কোনো ছেলে পায়নি যে কিনা মুসলিম ধর্ম গ্রহণ করতেছে এবং সে তার নিজের হাতে তৈরি করছে। তারপর এরকম করে বেশ কিছুদিন সময় কেটে গেল। করিম চাচার সঙ্গেই ছেলেটা থাকতো, মানে ফারাজ থাকতো, যার কিনা নাম দিয়েছিল ফারাজ। করিম চাচাদের বাড়িতেই সে খাওয়া দাওয়া করতো। বেশিরভাগ দিনই তার সামনে ফাইজা চোখে সেই নাকাবটা পরে আর কি, মানে যেটাকে বলে হিজাব, ঘোরাফেরা করত। ফারাজ শুধুমাত্র ফাইজার চোখের দিকে তাকিয়ে থাকত। ফারাজ প্রথম যেদিন এখানে এসেছিল সেদিনই ফাইজাকে দেখে সম্ভবত তার পছন্দ হয়েছিল। সে শুধুমাত্র ফাইজার চোখের দিকেই তাকিয়ে থাকে। ফাইজা মেয়েটা বেশ ধার্মিক। এই বাড়িতে
সে সবসময় ধর্মের কথা নিয়ে আলোচনা করে। আর সে তার অভ্যাস ছিল যে রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তিলাওয়াত করে ঘুমাতে যাওয়া বেশিরভাগ দিনই। ফাইজার অভ্যাসই এমন ছিল, কারণ ছোটবেলা থেকেই সে এগুলো দেখেই বড় হয়েছে। ফাইজার বাবা অ্যাক্সিডেন্ট করার পর থেকেই সে বেশ খানিকটা চিন্তিত থাকে এবং রাত্রে ছাড়া ছাড়া ঘুম হয় তার। 2 দিন হলো তার বাবা অ্যাক্সিডেন্ট করে বাসায় এরকমভাবে পড়ে আছে, কবে সুস্থ হয় কে জানে। ফাইজা নামাজ পড়লেন এবং নামাজ পড়ে তার বাবার জন্য দোয়া করলেন। দোয়া করে এসে নিচে খেতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে একবারে কোরআন শরীফ তিলাওয়াত করে তারপর ঘুমাবেন ভাবলেন। ফাইজা 11:30টার দিকে কোরআন শরীফ নিয়ে বসলেন। প্রায় 1 ঘন্টার বেশি কোরআন শরীফ তিলাওয়াত করলেন। তার কোরআন শরীফ তিলাওয়াত করতে ভালো লাগে। সে তখন কোরআন শরীফ তিলাওয়াত করছিল, রাত প্রায় 1টার কাছাকাছি হয়ে গিয়েছে। হঠাৎ করেই তার জানালার পাশে একটা ছায়াকে দেখতে পেল। ছায়া দেখেই ফাইজা বেশ ভয় পেয়ে গেল এবং জানালাটা বন্ধ করে দিয়ে আসলো। খানিকক্ষণ বাদে ফাইজা যখন কোরআন শরীফ তিলাওয়াত করছিল, তার নাকে অদ্ভুত একটা সুঘ্রাণ ভেসে আসলো। এত চমৎকার সুঘ্রাণ ফাইজা এর আগে কখনো দেয়নি বা কোনো দোকানেও সে পায়নি। কিসের সুঘ্রাণ? ফাইজা আশেপাশে দেখতে লাগলো, কিন্তু কাউকেই খুঁজে পেল না। ফাইজা কোরআন শরীফটা বন্ধ করে উঠে নামাজ পড়া শুরু করলো। তাহাজ্জুদের নামাজ পড়ে লাইটটা বন্ধ করে মোনাজাত করবে, কারণ ফাইজা বেশিরভাগ সময়ই এরকমটা করে। কিন্তু আজকে লাইট জ্বালিয়েছিল, কারণ হচ্ছে যে ছায়া দেখে তার ভয় লাগছিল। তারপর সে লাইটটা বন্ধ করে মোনাজাত করতে লাগলেন। যখন সে চোখটা বন্ধ করলো, তার মনে হচ্ছিল তার রুমের ভেতরে কেউ একজন আছে, কারণ হচ্ছে সেই সুগন্ধটা সে আবার পেতে লাগলো। ফাইজা তো না মোনাজাত ছেড়ে উঠতেও পারছিল না। সে মোনাজাত শেষ করে দ্রুত বিছানায় চলে গেল। তারপর লাইটটা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। ওই দিন ফাইজার সঙ্গে আর এমনটা হলো না। প্রায় রাতেই ফাইজার ঘুম ভেঙে যাচ্ছে। ফাইজা তার কারণ বুঝতে পারছে না, তার আব্বা অসুস্থ সেই জন্য নাকি অন্য কোনো কারণে। গত রাতে ফাইজা ঘুম ভেঙে খুবই অদ্ভুত একটা জিনিস দেখতে পেয়েছে। সেটা হলো সে দেখেছে যে তার পায়ের কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে, একটা অন্যরকম অবয়ব। সে উঠে আয়াতুল কুরসি পড়তে লাগলো। তারপর লাইট জ্বালিয়ে দেখলো সেখানে কেউ নেই। তবে ফাইজা প্রায় দিনই রাতে তার রুমের মধ্যে এক ধরনের সুবাস পাচ্ছে, এক অদ্ভুত ধরনের ঘ্রাণ, যেন মাতাল করে দিচ্ছে তাকে। পরের দিন সকালবেলা ফাইজা উঠে তার মায়ের সঙ্গে এগুলো বলতে লাগলেন। বললেন, মা, আমার রুমে এরকম অদ্ভুত ধরনের ঘ্রাণ পাই। তার মা বলল কি যে হয়তো কোনো ফুলের ঘ্রাণ টান হবে, আশেপাশে হয়তো কোনো ফুল গাছ টাছ লাগিয়েছে, সেই ঘ্রাণ হতে পারে, এগুলো নিয়ে চিন্তা করিস না। এর পরের 2 রাত ফাইজার সাথে খুবই অদ্ভুত ঘটনা ঘটল। ফাইজার ওই যে কোরআন শরীফ তিলাওয়াত করার অভ্যাস ছিল, সে রাতের বেলা কোরআন শরীফ যখন তিলাওয়াত করত, মনে হতো তার পাশে কেউ বসে কোরআন শরীফ তিলাওয়াত শুনছে এবং তার কথার সঙ্গে কথা মিলাচ্ছে, কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাচ্ছে। এবং সেই সুঘ্রাণটা প্রত্যেক দিন রাতের বেলা 12টার পরেই সে পেত। ফাইজা অবাক হয়ে যেতে লাগলো। কারণ হচ্ছে অবাক হবারই বিষয়, কেননা ফাইজা অনেকদিন কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে তার ওপরেই মাথা দিয়ে ঘুমিয়ে পড়ত। এমনটা এর আগে কোনোদিন হয়নি, কিন্তু এই প্রথমবারের মতো। মানে সে অনেক ক্লান্ত থাকে, তো বাড়ির কাজ একা একা গোছাতে হয়। বেশিরভাগ দিনই দেখা যাচ্ছে যে সে রাত্রেবেলা কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে তার মধ্যেই ঘুমিয়ে পড়ে আর কি। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে গত 2 দিন যাবৎ তার সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটছে। তাহাজ্জুদের নামাজ পড়ে অনেকদিন সে জায়নামাজের উপরেই ঘুমিয়ে পড়ে, কিন্তু গত রাতে তো সে জায়নামাজের উপরেই ঘুমিয়েছিল। তার যখন চোখ খুলল, ফজরের আজান শুনছে সে দেখতে পেল সে বিছানায় শুয়ে আছে এবং তার গায়ে চাদর টানা। বাহিরে বেশ খানিকটা বৃষ্টি হয়েছে এবং ঠান্ডা পড়েছে, কিন্তু ফাইজার স্পষ্ট মনে আছে গত রাত্রে সে জায়নামাজের উপরেই ঘুমিয়ে পড়েছিল। জায়নামাজটা এবং কোরআন শরীফটা তখনও সেখানে আছে, কিন্তু সে উপরে এসে কখন ঘুমালো তার তেমন মনে হচ্ছে না। পরপর 2 রাত এমন হওয়ার পরে ফাইজার মনে একটু সন্দেহ জাগলো, আসলে বিষয়টা কি? তার সঙ্গে কি কেউ ফাজলাম করছে নাকি তার মা? না, এমনটা তো হওয়ার কথাই না। এর পরের দিন রাত্রে ফাইজার মাঝরাতে ঘুম ভেঙে গেল। সে দেখবে আসলে বিষয়টা তার সাথে কি ঘটছে। ফাইজা তাহাজ্জুদের নামাজ পড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দাঁড়ানোর সময় দেখলো কি যে সেই ছেলেটা যাকে কিনা তার বাবা নিয়ে এসেছে, সে দেয়াল টপকে ঘরের ভিতরে প্রবেশ করলো। ছেলেটাকে দেখতে রাজপুত্রের মতো। ফাইজা প্রায় দিনের রাত্রেবেলা এখান থেকে দাঁড়িয়ে ছেলেটাকে দেখে। প্রথম দিনের দেখাতেই ফাইজার কেমন যেন ছেলেটার প্রতি একটা অন্যরকম ফিলিংস কাজ করেছিল। এরকম রাজপুত্রের মতো ছেলে দেখলে যে কারোরই না সে সব কি ভাবছে, সে এসব তো ভাবতে পারে না। আর ছেলেটা তো একটা এতিম, তাই বলেছে, আর হিন্দু ছেলেও। এরকমটা আসলেই ভাবা উচিত হচ্ছে না। মাঝখানে বেশ কয়েকদিন সময় কেটে গেল। সে প্রায় দিনই রাত্রেবেলা তার ঘরের মধ্যে এরকম সুখশান পায়। মুসলিম ধর্ম গ্রহণ করার পরেই ফারাজ চাচাজির সঙ্গে বেশিরভাগ দিনই মসজিদে যেতেন নামাজ পড়ার জন্য এবং তালিমে বসতেন। বিভিন্ন জিনিসপাতি সে ওইখান থেকেই শিখত। এক প্রকার ভালোই কাটছিল ফারাজের। হঠাৎ করেই খবর আসলো যে
চাচাজির স্ত্রী মারা গিয়েছেন, মানে ফাইজার মা মারা গিয়েছে। ফারাজ দৌড়ে মসজিদ থেকে দ্রুত বাসায় গেলেন। দেখলেন চাচাজি তার স্ত্রীর পাশে বসে আছে, কারণ সকালবেলা যখন তাকে ডাকতে গেল তখন দেখল যে সে মৃত অবস্থায়। ফজরের নামাজ পড়ে এসে ফারাজ সেটাই দেখতে পেল। ফারাজ এটা দেখিয়ে বেশ কষ্ট পেলেন, কারণ হচ্ছে চাচিজি তাকে বেশ আদর করতেন, সবসময় ডেকে ডেকে খাওয়াতেন এবং বলতেন, খাও বাবা, ভালো করে খাও, কতদিন যে কোথাও কি খেয়ে বেড়াও, এখান থেকে ভালো করে খাওয়ার সমস্যা নেই। এরকম আদর সে কখনো পেয়েছে কিনা ফারাজ নিজে জানে না। করিম চাচার স্ত্রীর মৃত্যুতে ফারাজ বেশ কষ্ট পেল। ফাইজাও বেশ ভেঙে পড়েছিল, কারণ হচ্ছে তার মাই ছিল তার একমাত্র অবলম্বন, আর তার বোনেরা তো অনেকদিন হয়েছে আসে না। তার মারা যাওয়ার কথা শুনে তার বোন এবং তার দুলাভাই ছুটে আসলেন সেই দুবাই থেকে। আসার পরে ফারাজকে দেখতে পেলেন, বললেন কি যে এরকম একটা ছেলেকে যে ঘরের ভেতরে দিনের পর দিন রেখেছ তুমি বাবা, এটা কি ঠিক কাজ? মহল্লার মানুষ কি বলে? চাচাজি অনেকবারই মহল্লার কাছ থেকে নানান কথা শুনেছে যে ঘরে যুবতী মেয়ে এবং নিচের তলায় নিচের কামরায় এরকম একটা যুবক ছেলেকে রাখা কি ঠিক? তবে চাচাজি কারোর কোনো কথাই কোনো জবাব দেননি, কারণ হচ্ছে তিনি জবাব দেওয়াটা কখনো মনে করেননি, আর তার সামনে কেউ কিছু বলতো না। মাঝে মধ্যে এসে শুনতে পেত বিভিন্ন জনের কথা, কিন্তু কথা হচ্ছে ফারাজ ছেলেটা খুবই ভালো, আর সে স্বেচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করেছে। সে সমস্ত কিছুই শুনতো চাচাজির। এরকম করে সময় গড়াতে থাকে 2-3 দিন। ফাইজার বড় বোন ফাতেমা এসে যখন বলতে লাগলো, আব্বা তুমি এরকম একজন লোককে ঘর থেকে এরকমভাবে রেখো না তো, তাকে তাড়িয়ে দাও, তোমার ঘরে এখন যুবতী মেয়ে আছে, আর আগে তো মা ছিল, এখন তো মাও নেই। চাচাজি ফারাজকে বেশ পছন্দ করতেন, যার কারণে তিনি তার সম্মুখে কোনো কিছু বলতেন না। সবার এই কথা শুনে চাচাজি একটা সিদ্ধান্ত নিলেন। মাঝখানে 2 দিন পরে বড় মেয়ে ফাতেমা সেখান থেকে চলে গেল। এখন তো ফাইজা একা একাই বাড়িতে থাকে, আর ফারাজও তার সমস্ত কিছু দেখাশোনা করে। চাচাজির একটা দোকান ছিল, সেই দোকানেই ফারাজ বসত এবং টুকটাক চাষের ব্যবসা ছিল। এসব মিলিয়েই চাচাজি এখন ভাবলেন যে সে তার মেয়ের সঙ্গে ফারাজের বিয়ে দিবেন, কারণ ফারাজ ছেলেটা খারাপ না, সে ভালো এবং তাদের সঙ্গে এসে থাকছে এরকমভাবে, নিজে থেকেই মুসলিম ধর্ম গ্রহণ করেছে। এর থেকে ভালো পাত্র হয়তো চাচাজি আর পাবেন না। সন্ধ্যার দিকে ডেকে ফারাজকে বললেন, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি তো আমাকে মান্য করো তাই না? আমাকে নিজের বাবার মতোই দেখো তাই না? ফারাজ বলল কি যে জি চাচাজি। তারপর করিম চাচা বললেন কি যে আমি তোমাকে একটা অনুরোধ করতে চাই, যদি অনুরোধটা রাখো তাহলে আমি খুশি হব। ফারাজ বললেন কি যে চাচাজি, আপনি যদি আমাকে আমার প্রাণটা নিয়ে নিতে বলেন তবুও আমি সেটা নিতে দ্বিধাবোধ করব না। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আপনি যা বলবেন আমি তাই শুনব। তারপর চাচাজি বললেন কি যে তুমি ফাইজাকে বিয়ে করো। ফারাজ একটু বিব্রত বোধে পড়ে গেল, বলল কি যে চাচাজি এটা কিভাবে সম্ভব? না এটা আসলে। চাচাজি তখন বললেন, শোনো ফারাজ, তুমি আমার মন জয় করে নিয়েছো, আর আমার মনে হয় যে তোমার মতো এরকম জামাই আমি আর কোথাও পাবো না। এই কথা শুনে ফারাজ বললেন কি যে চাচাজি, আপনি আমার গার্জিয়ান, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনি যদি আমাকে মরতে বলেন আমি মরতে পারবো। তখন চাচাজি তার মেয়ে ফাইজাকে ডাকলেন, বললেন কি যে আমি ফারাজের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই, তুমি কি এই বিয়েতে রাজি আছো? যদি রাজি থাকো তাহলে হ্যাঁ বলো, কারণ তোমার অনুমতি নেওয়াটাও জরুরি। ফাইজা কোনো কথা না বললেন কি যে আব্বাজান, আপনি যা বলবেন আমি তাই করব। ফাইজার বাবা তাকে এরকম একটা কথা বলার পর সে রাজি হয়ে গেল, কারণ ছেলেটাকে সে মনে মনে পছন্দ করত, আর ছেলেটা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর ফাইজার সঙ্গে তার মোটামুটি 2-1 দিন কথা হয়েছে, সেহেতু তাকে অপছন্দ করার মতো কিছু হয়নি। আর প্রথম দেখাতেই তো ফাইজা তাকে পছন্দ করেছিল। ছেলেটা এর আগে কখনোই ফাইজাকে দেখেনি, শুধুমাত্র তার চোখ দুটো দেখেছে। ওই দিন রাতে বিয়ে হবার পরে তাদেরকে ফাইজার রুমে থাকতে দেওয়া হলো, কারণ হচ্ছে যেহেতু তারা এখন সম্পর্কে স্বামী স্ত্রী, যার কারণে ফারাজকে ফাইজার রুমে থাকতে দেওয়া হলো। চাচাজি বেশ খুশি ছিলেন। আশেপাশের 2-1 জন লোককে ডেকে তাদেরকে বিয়ে দেওয়া হলো, আর চাচাজি মাঝখানে অনেকের মুখ থেকেই শুনেছে যে একজন বেগানা পুরুষকে একজন যুবতীর ঘরে এনে রেখেছে। এটা কি ঠিক? চাচাজির এসব বিষয়গুলো খারাপ লাগছিল, আর তার স্ত্রী মারা যাবার পরে তার বড় মেয়ে এসেও এমনটাই বলেছে, এমনকি তার জামাই বলেছে, যার কারণে সে এমন একটা সিদ্ধান্ত নিল, কারণ কখন মারা যাবে সেটা তো বলা যাচ্ছে না। আর ফারাজের থেকে ভালো ছেলে সে হয়তো খুঁজে পাবে না, এরকম সোনার টুকরো ছেলে। বাসর ঘরে ফারাজ যখন ঢুকলো তখন ফাইজা মুখে ঘোমটা টেনে বসে আছে।
ফারাজ বিছানায় গেল। ফারাজ বিছানায় যাওয়ার পরে ফাইজার মুখের নাকাবটা যখন সরালো, ফারাজ দেখে সম্পূর্ণরূপে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ সে দেখলো যেন এক টুকরো চাঁদের আলো তার বিছানায় বসে আছে। এত সুন্দর, এর আগে তো শুধুমাত্র চোখ দেখেই ফারাজ এখানে ছিল এবং সে তার ধর্মকে পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে। ফাইজাকে বিয়ে করতে পেরে ফারাজ নিজেকে বেশ ভাগ্যবান মনে করল। সে ফাইজার সঙ্গে ওইদিন প্রায় সারা রাত ভরেই তার সঙ্গে কথা বলল। কারণ এই বাড়িতে প্রথম দিন যখন ফারাজ পা রেখেছিল সেদিনই সে ফাইজাকে পছন্দ করে ফেলেছিল, যদিও তার চেহারা সে দেখেনি। শুধুমাত্র তার চোখ দুটো দেখেই তাকে এত বেশি পছন্দ হয়েছিল যে সে এখন খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে। বিয়ের পরে বেশ কিছুদিন এইভাবেই কেটে গেল। মহল্লার সবাই বেশ খুশি ছিল, কারণ ছেলেটার সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়েছে এবং তারা কানাঘোষা করাও বন্ধ করে দিল। বেশ কিছুদিন ধরেই এলাকার মানুষ এসব বলাবলি করছিল। ফাইজার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই ফারাজের দিন খুব ভালো কাটছিল। এমনকি করিম চাচাও খুব ভালোভাবেই দিন কাটাচ্ছিলেন। এলাকা দিয়ে যেসব অদ্ভুত অদ্ভুত কথা আসতো সেসবও বন্ধ হয়ে গেল। তাদের সুখী একটা পরিবার হয়ে উঠল, কারণ ফারাজ করিম চাচার সমস্ত কিছুই দেখাশোনা করতেন। আর করিম চাচা জামাই হিসেবে এমন কাউকে চেয়েছিলেন যে তাদের সঙ্গে থাকবে এবং তাদের সমস্ত কিছু দেখাশোনা করবে। এই কয়েকদিনে ফারাজ বেশ কিছু জিনিস শিখে গিয়েছে। ফারাজ নিজে কোরআন শরীফ পড়তে জানত না। করিম চাচার সঙ্গে থেকে থেকে সে অনেকটা কোরআন শরীফ পড়া শিখে গিয়েছে। পাশাপাশি অনেক হাদিস কালাম এবং এইসব জিনিসপাতি সে আস্তে আস্তে শিখে ফেলেছে। অনেক সূরাও শিখেছে। ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গেই ফারাজকে ফাইজা ডাকলো এবং বলল, উঠেন, নামাজ পড়বেন না? ফাইজা ফারাজের গায়ে হাত দিতেই তার হাত একদম সাপের গায়ের মতো বরফের মতো ঠান্ডা অনুভব হলো। আসলে ফারাজ তখন তার জিনের রূপে ছিল। এটা দেখে ফাইজা বেশ খানিকটা ভয় পেয়ে গেল এবং সে সাথে সাথেই ফারাজের কাছ থেকে সরে গেল। ফারাজ ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ল, বলল, কি হয়েছে, কি হয়েছে? ফাইজা তখন বলল, আপনার গা এত ঠান্ডা কিসের জন্য? ফারাজ তখন বলল, কোথায় ঠান্ডা, ধরে দেখো। তারপর ফাইজাকে কাছে টেনে এনে বলল, কোথায় ঠান্ডা বলো। ফাইজা বলল কি যে, না, আমি ঠান্ডা দেখেছি। ফাইজা কিছু বুঝতে পারছিল না। বেশ কয়েকদিন ধরেই ফারাজের সঙ্গে যতদিন ধরে থাকছে সে, প্রথম কয়েকদিন ভালো কেটেছে, কিন্তু তারপর থেকেই ফারাজকে কেমন যেন অদ্ভুত লাগতে শুরু হয়েছে। মানে রাত্রেবেলা ঘুমালে তার গায়ের সঙ্গে টাচ লাগলেই কেমন অদ্ভুত একটা ফিলিংস হয়, আর শরীর ঠান্ডা থাকে। অনেকদিন রাত্রেবেলা ফারাজ ঘরে থাকে না। জানালা দিয়ে একদিন ঘরে ঢুকতে দেখেছে, কিন্তু জানালা দিয়ে ঘরে ঢোকার মতো কোনো পরিবেশই তো নেই। তাহলে কি ফাইজা স্বপ্নে দেখেছে? ফারাজকে এইসব কথা বলতে লাগলো। ফারাজ তখন বলল, এগুলো তোমার মনের ভুল, চলো নামাজ পড়ে নেই। তারপর ফারাজ এবং ফাইজা একই সঙ্গে নামাজ পড়ে নিলেন। চাচাজি তখনও মনে হয় ঘুমাচ্ছিলেন। বেশ কয়েকদিন ধরে চাচাজির শরীর ভালো যাচ্ছে না, যার কারণে ফজরের ওয়াক্তে তাকে এরকমভাবে ডাক দেওয়া হচ্ছে না মসজিদে যাওয়ার জন্য। নামাজ শেষ করে ফারাজ চাচাজিকে ডাক দিলেন, বললেন যে, চাচাজি উঠেন, নামাজ পড়বেন না? চাচাজি উঠে একটা চিৎকার দিলেন এবং বললেন কি যে, তুমি কে? তারপর ফারাজ বললেন, আব্বাজান, আমি ফারাজ। তাহলে আমাকে চাচাজি বলে ডাকছো কিসের জন্য? তখন ফারাজ বলল কি যে, অভ্যাস হয়ে গিয়েছিল তো তাই। আব্বাজান ওঠেন, নামাজ পড়বেন না, সকাল হয়ে গিয়েছে। ফারাজকে দেখে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তাহলে যাও, আমি উঠে নামাজ পড়ে নিচ্ছি। আর ফাইজাকে বলল আমার নাস্তা তৈরি করতে। ফারাজ বলল কি যে, নাস্তা এত সকালে? চাচা বলল কি যে, হ্যাঁ, এত সকালবেলায় খেতে হবে, আমি ক্ষুধা লেগেছে, রাত্রেবেলা তেমন কিছু খাইনি। তখন বোঝা গেল চাচাজির মাথায় আগের মতো কাজ করছে না, বয়স হয়েছে তো। এই ঘটনা ফাইজাকে ফারাজ খুলে বলল যে, আব্বাজানকে ডাক্তার দেখাতে হবে, আর আব্বাজানের শরীর প্রায় অসুস্থ যাচ্ছে, তাকে সুস্থ করতে হবে। আব্বাজান তো অনেকদিনই অসুস্থ হয় না, মানে হচ্ছে তুমি যতদিন এসেছো ততদিন তাকে আমি অসুস্থ হতে দেখিনি। কারণ হচ্ছে তিনি এর আগে প্রচুর ঘন ঘন অসুস্থ হতেন, কিন্তু তুমি আসার পর থেকেই তাকে সুস্থ দেখছি এবং উৎফুল্ল থাকে। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের জীবনে আসার জন্য। ফারাজ বলল কি যে, এটা আল্লাহর লীলা খেলা, আল্লাহ চেয়েছেন বলেই হয়তো আমি এখানে এসেছি। ফারাজ একজন হিন্দু থেকে মুসলিম হয়েছে সেটা ভেবেই এলাকার সবাই বেশ আনন্দিত হয়। ফারাজকে রাস্তায় দেখলে সবাই তার বেশি প্রশংসা করে। এরকম ভাবেই প্রায় একটা বছর ফাইজা এবং ফারাজের বিয়ের বয়স কেটে গেল এবং ফারাজ এখানে প্রায় 1.5 বছরের কাছাকাছি হয়েছে এসেছে। হঠাৎ করেই ফাইজা জানালো যে সে অন্তঃসত্ত্বা, মানে মাঝখানে একদিন, এবং তার সন্তান হবে।
এটা শুনে ফারাজ বেশ খুশি হয়ে গেল। পাশাপাশি ফারাজের বাবা মানে হচ্ছে শ্বশুর মশাই, তিনিও বেশ খুশি হলেন, কারণ এতদিন পরে একটা খুশির সংবাদই বাড়িতে আসতে চলেছে। আর এই বাড়িতে এখন কেউ থাকেন না, বিরাট বড় এই বাড়িতে শুধুমাত্র ফারাজ, ফাইজা এবং করিম চাচা থাকেন। এখন যদি নাতি নাতনি আসে তাহলে তারা পুরো ঘর বাড়ি একদম চিৎকার চেঁচামেচি করে ভরে তুলবে। এই জন্য করিম চাচা বেশ খুশি হলেন। ফাইজার যে সন্তান হবে এই ঘটনার পরে আরো প্রায় 8 মাসের সময় কেটে গেল। একদিন হঠাৎ করেই দরজায় টোকা পড়ল। ফাইজার তখন মাঝে মধ্যে প্রসব বেদনা ওঠে এবং ড্রয়িং রুমে বসে থাকে ফারাজের সঙ্গে। কখন প্রসব বেদনা ওঠে আর কখন হাসপাতালে নিয়ে যেতে হবে। ওদিন রাত্রেবেলা দরজায় টোকা পড়ল। দরজা খুলে দিল ফারাজ গিয়ে। খোলার সঙ্গে সঙ্গেই ফারাজ দেখে চমকে গেল। মনে হচ্ছিল যে সে যেটা দেখেছে সেটা দেখে তার পিলে চমকে গিয়েছে। বারান্দায় মানে দরজার কাছে একজোড়া বিড়াল দাঁড়িয়ে আছে। বিড়াল দুটো কালো। ফারাজ সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়ে সে ঘরে এসে বসল। ফাইজা দেখলো দুটো বিড়াল ঘরের দরজার সামনে বসে আছে অদ্ভুত অঙ্গভঙ্গিতে। আবার দরজায় টোকা পড়তে লাগলো। এবার ফারাজ না গিয়ে ফাইজা যাবার কথা চিন্তা করলো। তারপর সে উঠে পড়ল। ওদিকে ফারাজ উপরের রুমে গিয়েছে। ও কি জন্য একটা আনতে বলেছে সেটা আনতে গিয়েছে। এখন বাধ্য হয়ে ফাইজা গিয়ে দরজা খুলতে হবে। ফাইজা গিয়ে দরজা খুলল। দরজা খুলে দেখলো তার সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে, একজন স্বামী এবং একজন স্ত্রী, এবং তাদের সঙ্গে বেশ মুরব্বী দেখতে একজন লোক আছে। সে ঘরের ভেতরে প্রবেশ করতে চাইছে। ফাইজা তখন বলছে, আপনারা কারা, আপনার পরিচয় দিন। তখন ফাইজাকে তারা বলল, আমরা ফারাজকে চিনি, ফারাজের সঙ্গে আমাদের কিছু কথা আছে। এই কথা শোনার পর ফাইজা বলল কি যে, আচ্ছা আপনারা আপনাদের পরিচয় তো দিবেন, আর ফারাজ এখানে নেই, ফারাজ উপরে গিয়েছে, আপনারা আপনাদের পরিচয় দিন, না হলে আমি কিন্তু ঢুকতে দিব না। এই কথা বলার পর সেই বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন কি যে, আমি ফারাজের এক আত্মীয় হই, ওর সঙ্গে কথা আছে। তারপর ফাইজা তাদেরকে ঘরে নিয়ে আসলেন। ঘরে এসে বসতে দিলেন। খানিকক্ষণ বাদে ফারাজ সেই জিনিস নিয়ে ওপর থেকে নিচে নেমে আসলেন। নিচে নেমে এসে যে তিনজন লোক এসেছিল তাদেরকে দেখে হতভম্ব হয়ে গেল এবং অবাক হয়ে গেল। তারপর ফারাজকে তারা বললেন, কি ব্যাপার ফারাজ, কেমন আছো তুমি? ফাইজা জিজ্ঞেস করতে লাগলেন, এনারা কারা? তখন ফারাজ বললেন, আমার এক দূর সম্পর্কের আত্মীয়, তবে আমি যে এখানে থাকি আপনারা সেটা কিভাবে জানলেন? তখন ফারাজের সেই আত্মীয়রা বললেন কি যে, আমরা অনেক দিন থেকেই জানি যে আপনি এখানে থাকেন, যার কারণেই আপনার সঙ্গে দেখা করতে আসলাম। ফাইজা আসলে তাদের সম্পর্ক কি সেটাই বুঝতে পারছে না। আপনি আপনি করে বলছে, একবার তুমি তুমি করে বলছে, কিছুই বোঝা যাচ্ছে না বিষয়টা কি হলো, সেটাই ফারাজের কাছে কোনো কিছু পরিষ্কার না। তারপর ফাইজা বললেন কি যে, আপনার জন্য আমি নাস্তা নিয়ে আসি। সেই লোকগুলো বললেন, না না, আমি চলে যাব। তারপর ফারাজকে কিছু একটা ইশারায় বলে তারা ওইখান থেকে বেরিয়ে গেলেন। এর পরের দিন থেকে ফারাজের অঙ্গভঙ্গি সবকিছু কেমন যেন পরিবর্তন হয়ে যেতে লাগলো। ম্যাক্সিমাম দিনই রাত্রেবেলা সে ঘরে থাকতো না, আর দেখা যেত বাইরে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলতো। অনেকদিন ছাদে দাঁড়িয়েও কারো কারোর সঙ্গে কথা বলতো। ফাইজার সন্দেহ হতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ করে ফাইজা এরকম ভাবে ফারাজের উপর সন্দেহ করছে কিসের জন্য, আর ফারাজ আবার সন্দেহজনক কাজ করছে কিসের জন্য। ওই দিন রাতের বেলা ফাইজা সিদ্ধান্ত নিল যে সে ফারাজকে ফলো করবে, রাতের বেলা কই যায় সেটা দেখবে। আর ফাইজার যেহেতু আর কিছু দিনই বাকি ছিল শিশু সন্তানটি জন্ম নেবার, যার কারণে সে এরকমভাবে হাঁটাচলা করে না। কিন্তু কথা হচ্ছে গিয়ে, ফারাজকে ধরতে হলে তো হাঁটাচলা করতেই হবে। ফারাজ কি অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করছে নাকি অন্য কিছু? ফাইজা সেটা সন্দেহ হতে লাগলো। ফাইজা সিদ্ধান্ত নিল কোনো এক রাতে ফারাজকে সে ফলো করবে। ঠিক তেমনই হলো। মধ্যরাত, তখন রাত 1টা বাজে। ফাইজা ঘুম থেকে উঠে দেখে ফারাজ তার পাশে নেই এবং ফারাজ একটু আগে নিশ্চয়ই উঠে গিয়েছে। সে ফারাজের পিছু পিছু যাওয়া শুরু করলো। ফারাজ ছাদের দিকে গেল। ছাদে উঠে সে সেখানে দাঁড়ালো। তারপর কি একটা করলো, হঠাৎ করে চারিদিকে আলোকিত হয়ে গেল। ফাইজা দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তারপর হঠাৎ করেই সে অদৃশ্য হয়ে গেল। কোথায় গেল? ফাইজা এটাই বুঝতে পারছে না যে সে কোথায় গেল। তারপর খানিকক্ষণ বাদে সে আবার তাকে ছাদে দেখতে পেল এবং তার সঙ্গে এখন একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। ফাইজা ঠিকই সন্দেহ করেছিল ফারাজের সঙ্গে নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সম্পর্ক আছে, যার কারণে সে এখন তাকে আগের মতো আর ভালোবাসে না। ফাইজা সঙ্গে সঙ্গেই তাদেরকে হাতে নাতে ধরল। বলল কি যে, আচ্ছা তাহলে আমাকে অন্তঃসত্ত্বা বানিয়ে বিয়ে করে তোমাদের এই হচ্ছে, তাই না? তোমরা এরকমভাবে মেলামেশা করছো, এরকমটা না করলেই পারতা, ধোকা না দিলেই পারতা। ফারাজ বলল, কি বলছো এসব তুমি ফাইজা, অদ্ভুত কথা বলবো না। ফাইজার এই কথা শুনে ফারাজ রেগে গিয়েছিল।
তখন ফাইজা বলল কি যে, তুমি এই মেয়ের সঙ্গে ঢলাঢলি করছো আর সেটা বললেই দোষ। সঙ্গে সঙ্গে ফাইজাকে একটা থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই সেই মেয়েটা তার হাত ধরে বসলো। বলল, আহা, ভাবিকে মারছো কিসের জন্য? উনি তো এরকম কথা বলবেই, সত্য কথা বলো, তুমি সত্য কথা বললেই তো আর এগুলো হয় না, তাই না? তখন সেই মেয়েটা বলল কি যে, আচ্ছা ভাবি, ও নিশ্চয়ই আপনাকে কিছু জানায়নি, তাই না? ফাইজা জানালো কি যে, কিছু জানায়নি মানে? আর আপনি কে? আপনি আমাকে ভাবি বলে ডাকছেন, আসলে আমি বুঝতে পারছি না। তখন সেই মেয়েটা বলল কি যে মেয়েটা হচ্ছে অসম্ভব রকমের সুন্দরী দেখতে ছিল নাকি, এবং তাকে যেন স্বর্গের অপ্সরার মতো লাগে। সুন্দরী দেখতে সেই মেয়েটি তখন জানালো যে আমি হচ্ছি ফারাজের বোন। তখন ফাইজা যেন আকাশ থেকে পড়ল। ফাইজা বলল, ফারাজ, তুমি না এতিম বলেছিলে, তোমার না কেউ নেই সেটা বলেছিলে। এই কথা বলার পর ফারাজ জানালো, আসলে ফাইজা, আমাকে তোমরা মাফ করে দিও, আমি তোমাদেরকে মিথ্যা কথা বলেছিলাম। তবে আমার ভালোবাসা কখনোই মিথ্যা ছিল না। আমি যেদিন প্রথম তোমাকে দেখি সেদিনকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তুমি তো নাকাব পরেছিলে, কিন্তু নাকাব পরিহিত অবস্থায় দেখেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এবং তোমার চোখ দুটো দেখে আমার সেদিন কেমন যেন মনের মধ্যে ওলটপালট হয়ে গিয়েছিল। এই কথা বলার পর ফাইজা তখন কান্নাকাটি করে সেখান থেকে চলে যেতে চাইল। বলল, আমাকে আর কোনোদিন তুমি আমার কাছে আসবে না, তুমি একটা প্রতারক, ধোঁকাবাজ। তারপর ফারাজ ফাইজার হাত ধরে বলল, আমার কথা তো শুনবা। তখন সেই সুন্দরী দেখতে মেয়েটা বলল, ভাবি, কথা তো শুনে নেন, তারপরে পরেরটা পরে ভাবেন। ফাইজা তখন জানালো, কি কথা আর শোনার আছে? তোমরা তো আমাকে ধোঁকা দিয়েছো ভাই বোন মিলে। তারপর সেই মেয়েটি বলল কি যে, এমনটা কিছুই না, আপনি ফারাজের কাছ থেকে তার সমস্ত কথা শুনুন। আর ওর নাম তো কৌশিক না, আপনি জানেন ও তার ধর্ম পরিবর্তন করে শুধুমাত্র আপনার জন্য এখানে পড়ে আছে। ওকে আমার বাবা মা এবং আমি কতবার আমাদের এলাকায় নিয়ে যেতে চেয়েছি, কিন্তু কোনোভাবেই ও যেতে রাজি না। ও বলে যে ফাইজাকে রেখে কোথাও যাবে না সে, আর সে তার নিজের ধর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে আপনার জন্য, মানুষের সমাজে এসে থাকছে। বিষয়টা কি আপনার কাছে প্রতারণার শামিল মনে হয়? অবশ্যই এমনটা মনে হওয়া উচিত না। আর আপনাকে পেয়ে আমরা সবাই খুশি, এমনকি আমাদের পুরো পরিবার সহ আমরা মুসলিম ধর্ম গ্রহণ করার কথা সিদ্ধান্ত নিয়েছি। ফাইজা শুনে অবাক হয়ে গেল। মানুষের সমাজে মানে? আমি আসলে বুঝতে পারলাম না আপনার কথা, আপনারা কি বোঝাতে চাচ্ছেন? ফারাজ তখন জানালো, আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, এখানে বসো, উত্তেজিত হইও না। পেটে আমাদের বাচ্চা আছে, যদি কিছু হয় প্লিজ উত্তেজিত হইও না। তারপর সে ফাইজাকে ধরে পাশেই একটা টুলের উপর বসালো এবং তার কপালে চুমু খেলো। বলল কি যে, শোনো ফাইজা, আমি আসলে কোনো মানুষ নই, আমি হচ্ছি একটা জিনের সন্তান, মানে আমি নিজেও একটা জিন, যুবক জিন। হয়তো আল্লাহ তাআলাই আমাকে এখানে টেনে নিয়ে এসেছেন, এবং ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো। আল্লাহ তাআলা যদি এটা না চাইতেন তাহলে হয়তো তোমার সঙ্গে আমার দেখা হতো না, আবার বিয়েও হতো না। কারণ হচ্ছে সেদিন রাতের বেলা যদি তোমার বাবার সঙ্গে ওইভাবে দেখা না হতো তাহলে হয়তো কোনোদিনই তোমার সঙ্গে দেখা হতো না আমার, এবং বিয়েও হতো না, আমার জীবনটাও এরকম ভাবে বদলে যেত না। আসলে আমি একটা হিন্দু জিন পরিবার থেকে বিলং করি, আমার পরিবার এবং গোষ্ঠী একটা হিন্দু জিন গোষ্ঠীতে থাকে। ছোটবেলা থেকেই আমরা হিন্দু আনি ব্যাপারগুলো মেনে চলে আসছি, এবং আমার গোষ্ঠী, আমার পরিবার সবাই হিন্দু আর কি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, এবং আমার দুই বোন রয়েছে, তার মধ্যে একজন হচ্ছে এই বোন হচ্ছে আমার থেকে বড়। আমি ছোটবেলা থেকেই অনেক দুষ্টু জিন ছিলাম, যত ধরনের খারাপ কাজ করা যায় সমস্ত ধরনের খারাপ কাজ আমি করে বেড়াতাম। প্রথম আমি যে মহল্লায় বসবাস করতাম সেই মহল্লায় আমি সমস্ত ধরনের খারাপ কাজ, ফাজলামি, দুষ্টামি এগুলো করে বেড়াতাম। আস্তে আস্তে যখন বড় হলাম, নিজের জিনের ক্ষমতা আনলক হলো, তখন আমি মানুষের সমাজে আসতে শুরু করি এবং নানানভাবে মানুষের ঘাড়ে ভর করতাম। বিশেষ করে বিভিন্ন মেয়েদের ঘাড়ে ভর করে তাদেরকে ভয় দেখাতাম এবং মানুষের ক্ষতি করার চেষ্টা করতাম। আমার দিনকাল এরকমভাবে খুব ভালোই কাটছিল। আমার বাবা মাও যেহেতু হিন্দু ছিলেন, তিনি আমাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করতেন এরকমভাবে করা উচিত না, আর হিন্দু জিনেরা একটু খারাপই হয়ে থাকে। আমাদের কাবিলার সমস্ত ছেলেপেলে এবং জিনেরা এরকমই, তারা মানুষের ক্ষতি করে বেড়াতো। তো এরকমই একদিন মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে আমি পৃথিবীতে এসেছি। এসে একজনের ক্ষতি করার জন্য সাপের রূপ ধরে তার সামনে গিয়ে তাকে ভয় দেখাতে লাগলাম। ঠিক তখনই সেই লোকটা লাঠি নিয়ে আমাকে মারার জন্য তেড়ে আসলেন। আমার গায়ের মধ্যে সজোর একটা বাড়ি দিয়ে দিলেন।
তখন আমি প্রায় সেখানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি অনেকটা আঘাত পেয়েছিলাম, আর সে যে এত দ্রুত এত কাছে এসে বাড়ি দিয়ে ফেলবে আমি কল্পনাও করিনি। আর ওই সময়টা আমার সাপের রূপ ধরা উচিতই হয়নি। ঠিক তখনই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন তোমার বাবা, মানে হচ্ছে আমার শ্বশুর মশাই। ঠিক তখনই তিনি দৌড়ে আসলেন। দৌড়ে এসে সঙ্গে সঙ্গে বললেন, আরে মিয়া কি করছেন? এই সাপটাকে এরকমভাবে মারছেন কিসের জন্য? সাপটা তো মারা যাবে। আর সে আপনাকে কি কামড় দিয়েছে? আপনার কোনো ক্ষতি করেছে? লোকটি তখন জানালো, আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু করতে কতক্ষণ? ক্ষতি তো করতেও পারতো, তাই না? আমার বাড়ির আঙিনায় যেহেতু উঠে এসেছে। সাথে সাথেই সেই আমার শ্বশুর মশাই তখন আমাকে বাঁচালেন এবং তিনি নিজে হাতে আমাকে ধরে আমার যে জায়গাটা আঘাত লেগেছিল সেই জায়গাটায় তিনি হাত বুলিয়ে দিতে লাগলেন এবং ওইখান থেকে কোনো একটা গাছ নিয়ে সেই জায়গাটায় আমাকে আর কি মালিশ করে দিলেন। খানিকক্ষণ বাদে তিনি আমাকে জঙ্গলে ছেড়ে দিলেন। আমি সেখানে বেশ খানিকক্ষণ আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপর আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসলাম। জিনের রূপ ধরে আমি আমার নিজের এলাকায় চলে আসলাম। তারপর এলাকায় আসার পরে আমার মা আমাকে বেশ কয়েকদিন সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললেন। আমি ভেবেছিলাম যে ওই লোকটাকে তো আমি একদম মেরেই ফেলবো, কিন্তু করিম চাচা সেদিনকে যেটা বলেছিল, মানে হচ্ছে আমার শ্বশুর মশাই, যে সাপ হোক মানুষ হোক যে প্রাণী হোক না কেন আমাদের কাউকে আঘাত করা উচিত না। সবারই তার নিজস্ব স্বতন্ত্রতা আছে এবং সবাই বাঁচতে চায়। ও তো আপনার কোনো ক্ষতি করেনি, তাই না? সেহেতু আপনার তারও কোনো ক্ষতি করা উচিত না। ওই দিন থেকে এই কথা শুনে আমি করিম চাচাকে ফলো করা শুরু করি। আর যেহেতু সে বলেছিল যে কাউকে কোনো কারণ ছাড়া ক্ষতি করা উচিত না, আমার মাথার ভিতরে একটা টনক নড়ে ওঠে। তখন আমি ইসলাম ধর্ম সম্পর্কে তেমন কিছু জানতাম না। আমি করিম চাচাকে কয়েকদিন ফলো করা শুরু করি এবং তার কাছ থেকে বেশ কিছু জিনিস আমি শিখি। আমি ভেবেছিলাম করিম চাচার কাছ থেকে জানবো আসলে ইসলাম ধর্মটা জিনিসটা কি। তারপর আর তার সঙ্গে দেখা হয়নি বেশ কয়েক বছর, প্রায় 10-15 বছরই তার সঙ্গে দেখা হয়নি। তারপর ওদিনকে রাতের বেলা আমি ওই গাছের মগডালে বসেছিলাম, বসে বসে ফল খাচ্ছিলাম। ঠিক তখনই দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো আমার একদম সামনেই। আমি লক্ষ্য করলাম যে লোকটা আমার সামনে অচেতন অবস্থায় পড়ে আছে সেই লোকটা আর কেউ নয়, সেদিনকার সেই করিম চাচা, যে কিনা আমাকে প্রাণে বাঁচিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে গেলাম। সাধারণত মানুষের সংস্পর্শে আমি ওই দিনকের পর থেকে খুব কম আসতাম। যদি কেউ ক্ষতি না করতো আমি তার ক্ষতি করতাম না, কিন্তু করিম চাচাকে দেখে আমার অনেকটা মায়া হলো এবং আমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালে গেলাম মানুষের রূপ ধরে। হাসপাতালে গিয়ে তাকে সুস্থ করে ভেবেছিলাম যে বাড়িতে পৌঁছে দিয়েই আমি আমার এলাকায় চলে যাব। কিন্তু বাড়িতে যাওয়ার পর করিম চাচা আমাকে জোর করে তাদের ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাওয়ার পরে যখন সামনে বসালো, তখন তুমি বিশ্বাস করবে না ফাইজা, তুমি যখন ওপর থেকে নিচে নেমে আসলা, তোমার পরনে তো হিজাব ছিল, কিন্তু তোমার চোখ দুটো দেখে আমি যেন নিজেকে আর সামাল দিতে পারিনি। আমি প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাই। আমি কিন্তু বিয়ের আগ পর্যন্ত, বাসর ঘরে ঢোকার আগ পর্যন্ত এই যে 5 মাস তোমাদের বাড়িতে থেকেছি, বিশ্বাস করো ফাইজা, আমি কিন্তু তোমার চেহারা কোনোদিন দেখার চেষ্টা করিনি। জিন হিসেবে চাইলে আমি অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমি কিছুই করিনি। কারণ হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তারপর আমি যখন চাচাজিকে বললাম, চাচাজি আমি একজন হিন্দু, আসলেই আমি হিন্দু এবং আমার আসল নাম কৌশিক ছিল। আমি যখন এখানে আসি এবং কিছুদিন থাকতে শুরু করি, তখন চাচাজি আমাকে বললেন কি যে, মানে নানান জিনিস শেখাতে লাগলেন, এটা দেখাতে লাগলেন। যদিও তিনি আমাকে বোঝানোর চেষ্টা করতেন না, তবু ইসলাম ধর্ম সম্পর্কে আমি এখানে থেকে থেকে একটা জিনিস শিখেছি। সেটা হচ্ছে ইসলাম ধর্ম এত চমৎকার যে আমার ভালো লাগতে শুরু করে এবং ইসলাম ধর্মে জিনদের সম্পর্কে যেরকমভাবে বর্ণনা দেওয়া আছে অন্য কোনো ধর্মে এরকমভাবে কোনো বর্ণনা দেওয়া নেই। এটা দেখে আমার ভালো লাগা শুরু হলো। আর দ্বিতীয় ভালো লাগা শুরু হলো কবে থেকে জানো? যেদিন আমি তোমার রুমে তোমাকে দেখতে যেতাম। তোমাকে দেখতে তো যেতাম না, কিন্তু তুমি তোমার রুমে থাকলেও কেমন যেন মুখটা ঢেকে রাখতে। আমি তোমার চেহারা বাসর ঘরে ঢোকার আগ পর্যন্ত দেখতে পাইনি। তুমি যখন কোরআন শরীফ তিলাওয়াত করতে তোমার আশেপাশে আমি ঘোরাফেরা করতাম, আমার এত সুন্দর লাগতো। কিন্তু অনেকদিন দেখা যেত তুমি উলটপালট হয়ে ঘুমাতে। সেদিন আমি লজ্জায় তোমার রুমে যেতাম না। যদিও তুমি আমাকে দেখছো না, আমি চাইলে কিন্তু তোমাকে দেখতে পারতাম, কিন্তু না, আমি সেটা চাইনি। তখন ফাইজা থামিয়ে দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, তাহলে সেই সময়গুলোতে তুমি ছিলে যে কিনা আমাকে রাত্রে জায়নামাজ থেকে বিছানার ওপর উঠিয়ে দিয়ে আসতো ঘুমানোর জন্য। আর শুধু তাই নয়, আমাকে সব ধরনের সাহায্য করতো। আমি ফলো করতাম। দেখা যেত কি যে রান্নাবান্নার কাজ করতে গিয়েছি, যে তরকারিগুলো আমি কুটিনি সেই তরকারিগুলো কোটা হয়ে যেত। তারপর যে কাপড়গুলো আমি ধুইনি সেগুলো ধোয়া হয়ে যেত, নাড়া হয়ে যেত, সমস্ত কিছু হয়ে যেত।
আর আমি যে কাজটাই করতে যেতাম সেই কাজটাই আগে থেকে হয়ে যেত। তাহলে এগুলো কি তাহলে তুমি করতে? ফারাজ তখন বলল, জি হ্যাঁ আমিই করতাম। আর রাত্রেবেলা আমি দেরি করে কেন ফিরতাম জানো? দেরি করে ফিরতাম কারণ হচ্ছে আমি রাত্রেবেলা আমাদের কাবিলায় গিয়ে থাকতাম। কারণ হচ্ছে আমার আব্বা মা জানতেন না যে আমি এখানে থাকছি। যদি জানতে পারতো তাহলে হয়তো সমস্যা হতো। এই কারণেই আমি ওইখানে থাকতাম গিয়ে। তারপর এরকম করে বেশ কিছুদিন সময় কেটে যেতে থাকে। আশেপাশের মানুষজন কেমন যেন খারাপ ভঙ্গিতে কথা বলতে শুরু করে। আর মাঝখানের কথা, আমি যখন এই যে এইসব বিষয়গুলো দেখি, কোরআন শরীফ তিলাওয়াত করা শুনি, আমার কাছে এত চমৎকার লাগতো যে মনে হতো যে আসলে এটাই আমার ধর্ম হওয়া উচিত ছিল, কিন্তু আমি হয়তো একটা ভুল ধর্মে আছি। তারপর আমি যা ভাবার সেটাই করলাম আর কি। আমি করিম চাচাকে গিয়ে বললাম, চাচাজি আমি আমার ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্মে আসতে চাই। করিম চাচা মানে হচ্ছে আমার শ্বশুর মশাই বিষয়টা দেখে বেশ খুশি হলেন, আর আমিও বেশ আনন্দিত ছিলাম। আমি যে তোমাকে ভালোবেসে আমার ধর্ম পরিবর্তন করেছি এটা সত্য কথা। তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে আমি এই ধর্মের ভিতরে বিশেষত্ব কিছু পেয়েছি, এবং এই ধর্মে সূরাতুল জিনে এবং এই জিন জাতির ইতিহাস সম্পর্কে সবকিছুই লেখা আছে, যার কারণে আমার মনে হয়েছে যে আমার মুসলিম ধর্ম গ্রহণ করা উচিত। তারপর আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে চাচাজি তোমার সঙ্গে আমার বিয়ের কথা বলবেন। কারণ হচ্ছে আমি ভেবেছিলাম হয়তো তিনি আমাকে সারা জীবন এরকমভাবে রাখবেন, আর ফাইজারকে আমি যদি এখানে থাকি তাহলে আমি ফাইজাকে নিয়মিত দেখতে পাবো। অন্ততপক্ষে তাকে ভালোবাসতে না পারি, বিয়ে করতে না পারি, তাকে তো দেখতে পাবো, তাই না? সেটা ভেবেই আমি এখানে প্রায় 5 মাস পড়েছিলাম। তারপর চাচাজি আমাকে বিয়ের প্রস্তাব দিলেন। আমি তো খুশিতে গদগদ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি তখনও তোমাকে সবকিছু জানাতে পারতাম, কিন্তু জানাইনি, কারণ হচ্ছে আমি ভেবেছিলাম যে এসব জিনিস জানালে হয়তো তুমি ভয় পাবা, যার কারণে আমি জানাইনি। তারপর এরকম করেই আমার বেশ কিছু মাস তোমার সাথে সংসার করার সময় কেটে যায়। আমি কল্পনাও করতে পারিনি যে আমি তোমাকে কোনোদিন বিয়ে করতে পারবো, কারণ তোমাকে আমার ভালোবেসে ফেলেছিলাম। আমি তোমাকে আমার ভীষণ ভালো লাগতো। এই কথা শোনার পর ফাইজা যেন আকাশ থেকে পড়লেন। আর ফাইজা তখন জানালেন, তুমি আমাকে এত ভালোবাসো যে তুমি তোমার ধর্মকে, তোমার জাতিকে ত্যাগ করে এখানে চলে এসেছো। কিন্তু কথা হচ্ছে যে ওরা তাহলে বারবার এখানে আসছে কিসের জন্য? ওরা কেন এখানে এসে আমাদেরকে জ্বালাতন করছে? তখন ফারাজের বড় বোন বললেন কি যে ওরা এসে জ্বালাতন করছে না, আসলে বিষয়টা এর পরের ঘটনা আমি বলি। ফারাজ মাঝে মধ্যেই বাড়ি থেকে বের হয়ে যেত, বেশিরভাগ দিনই বাড়ি থাকতো না। এরকম করে মানে তার অঙ্গভঙ্গি কেমন যেন অদ্ভুত হতে শুরু করলো। একদিন তার নিজের রুমে ঢুকে দেখি যে তার নিজের রুমে একটা বইয়ের মতো আছে, এবং সেই বইটা কোরআন শরীফ। সেটা আমি বুঝতে পারলাম, কারণ এটা আমি আমার এক বান্ধবীর বাসায় দেখেছি। আমার বান্ধবীর আমার মুসলিম ছিল। এটা দেখে আমি ফারাজকে বললাম কি যে কিরে, এটা এখানে কি করছে? তারপর ফারাজ কোনো কিছু না বলে ইগনোর করে চলে গেল। এর 2 দিন পরে আমি ফারাজকে নামাজ পড়তে দেখলাম আমার ঘরের মধ্যে। এটা দেখে তো আমার পুরোপুরি সন্দেহ হয়ে গেল, নামাজ তো মুসলিমরা পড়ে, তাহলে ফারাজ কেন পড়ছে? ওর আসল নাম কিন্তু কৌশিক, আমরা কৌশিক বলেই ডাকি ওকে। কিন্তু এখানে আসার পর ফারাজ হয়ে গিয়েছে, ও নিজের নাম ধর্ম পরিবর্তন করে ফেলেছে, যার কারণে ওকে ফারাজ বলেই ডাকছি। তারপর আমি সন্দেহের বশে আমি ফারাজের পেছন আসলাম। আসার পরে দেখি ফারাজ এইখানে আছে, এবং এখানে যে সে বিয়ে করেছে, একজন মানুষের সঙ্গে থাকছে, এবং এরকম একটা পরিবারের সঙ্গে মিশে গেছে, সেটা দেখে আমি ভীষণ পরিমাণ অবাক হই, এবং ওকে বলি যে তুই এখানে এরকমভাবে কিসের জন্য? তখন ওর সমস্ত ঘটনা খুলে বলে। তারপর আমি যখন তোমাকে দেখি, তোমাকে তো বেশ কয়েকদিন ধরেই দেখছি, আমার এত বেশি ভালো লাগে যে আসলেই আমার কাছে মনে হয় যে আমি আসলেই ভুল ধর্মে আছি, এবং তোমাদের মতো মানুষের সঙ্গে থাকতে পারলে নিজেকে হয়তো ভাগ্যবতী মনে করব। এর পরবর্তীতে আমি আমার বাবা মাকে সমস্ত বিষয়টা বলি। বাবা মা প্রথমে বিষয়টা মানতে নারাজ হয়, এবং খুব খুব করে সে মানতে চাচ্ছিল না, কারণ হচ্ছে এমন একটা বিষয় কিভাবে মানবে তারা। তারপর আমি বললাম কি চাচা ঠিক আছে, তুমি ওইখানে থাকো, আমি ভাইয়ের সঙ্গে এখানেই থাকবো, তোমাদের ওইখানে আর যাবো না। আমার বাবা মা ভীষণ রেগে গেলেন। এরকম করে প্রায় 6 মাস আমার বাবা মার সঙ্গে কোনো কথা হয়নি আমাদের দুজনের, কারণ তারা এরকম একটা ঘটনা জানার পর আমাদের ক্ষতি করার জন্য, মানে তোমাদের ক্ষতি করার জন্য বেশ কিছু করেছে। কিন্তু আমি যেহেতু এখানে ছিলাম, আর কোনো জিনকে এখানে পাঠানো হলে বিষয়টা আমি দেখতাম। তারপর লাস্ট যেদিন 3 জন লোক তোমাদের বাসায় এসেছিল মনে আছে, বলেছিল ফারাজের আত্মীয়। ফাইজা তখন বলল হ্যাঁ মনে আছে, কিন্তু তখন সেই মেয়েটা বলল কিন্তু না, সেই লোক 3 জন আসলে আর কেউ না, সেই লোক 3 জন হচ্ছে গিয়ে আমার বাবা মা এবং আমার দাদা। আমার এখানে এসে তিনি খোঁজ নিয়েছিলেন যে আমরা এখানে কি করছি। তারপর 2 দিন তারা এখানে থেকেছিলেন, থেকে যখন দেখতে পেলেন
আসলেই জায়গাটা খুবই চমৎকার এবং আমরা যে ধর্ম গ্রহণ করেছি সেই ধর্মেও তাদের ধর্ম থেকে আলাদা এবং খুবই শান্তিময় ধর্ম। কারণ হচ্ছে ওইখানের যেসব হিন্দু গোত্র বা জাতি আছে তারা একটু পরপরই খুনাখুনিতে লিপ্ত হতো, নানান ধরনের কার্যকলাপে লিপ্ত হতো। এইগুলো দেখে ফারাজ এবং ফাইজার কথা শুনে তারা মুসলিম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন এবং ফারাজের কাছ থেকেই তারা সবাই বসে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। এরপর থেকেই মাঝে মধ্যেই আমরা ফারাজের সঙ্গে দেখা করতে আসি, কিন্তু আমি ফারাজকে বলেছিলাম যে এসব ঘটনা ফাইজাকে বলে দাও, আর যেহেতু কিছুদিন বাদেই ফাইজার সন্তান জন্ম হবে সেহেতু তুমি তাকে বলে দাও। কিন্তু ফারাজ বলেছিল আর কিছুদিন অপেক্ষা করি। এই কথা বলার পরই ফাইজার প্রসব বেদনা উঠল প্রচন্ড পরিমাণে। ওইখান থেকে তাকে ফারাজ বলল কি হয়েছে? তখন ফাইজা বলল আমার খুব ব্যথা উঠেছে। ঠিক তখনই ফারাজ তাকে কোলে করে হসপিটালে নিয়ে চলে গেল মুহূর্তের মধ্যে, সঙ্গে তার বোনও ছিল। তারপর তাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হলো ওটি করানোর জন্য। তারপর তাকে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হলো, সঙ্গে ফারাজের সেই বোনও ছিল। ভেতরে যাওয়ার পর কিছুক্ষণ বাদেই একটা কান্নার আওয়াজ শুনতে পেল তারা। একটা কন্যা সন্তান হয়েছে, ফুটফুটে দেখতে অসম্ভব সুন্দরী একটা কন্যা সন্তান। তারা গিয়ে ভেতরে দেখলো আসলে খুব চমৎকার একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু তাকে দেখতে মানুষের থেকে একটু আলাদা, একটু ভিন্ন রকমের। তার শারীরিক গঠন একটু অন্যরকম হয়েছে। তার এত সুন্দর একটা সন্তান হয়েছে সেটা দেখে আসলে সে অবাক হয়ে যায়। দুদিন বাদেই তাদেরকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়। ফাইজা তো এখন সমস্ত কিছুই জানতো, আর সে এইসব কিছু ফারাজকে মাফ করে দিয়েছে, কারণ তার জন্য ফারাজ এরকম একটা চমৎকার কাজ করেছে। সেটা দেখেই ফারাজ আসলে খুব বেশি খুশি ছিল এবং ফাইজাও বেশ খুশি ছিল, কারণ হচ্ছে তাদের সুখী পরিবার ছিল। তারপর করিম চাচা তার নাতনিকে দেখতে আসলেন। নাতনিটা দেখতে বেশ ভালো হয়েছে এবং খুবই চমৎকার দেখতে। এটা দেখে করিম চাচা বেশ খুশি হলেন। ইদানিং করিম চাচার শরীরটা খুব ভালো যাচ্ছে না, কারণ হচ্ছে তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, প্লাস তার বয়সসীমা শেষ হয়ে এসেছে। তারপর 3 জন লোক ঘরের ভিতরে আসলেন। করিম চাচা সেখানেই বসেছিলেন। বসে থাকার পর সেই 3 জন লোক যখন ঘরের ভিতরে আসলেন, বললেন কি যে আপনারা কারা? তখন বলতে লাগলেন আপনি চিনবেন না, আমরা হচ্ছে ফারাজের দূর সম্পর্কের আত্মীয়। তখন সেখানে তারা 4 জনই বসেছিল যারা কিনা মুসলিম ধর্ম গ্রহণ করেছে। ফাইজা মিটিমিটি করে হাসছে, কারণ তার সন্তানটা দেখতে একদম তার মতোই হয়েছে। তারা 3 জন মানে হচ্ছে ফাইজার শ্বশুর শাশুড়ি আসার পরে তারা সেখানে সালাম দিল ফাইজাকে। ফাইজার জিন শ্বশুর শাশুড়ি আসার পর ফাইজা তাদেরকে আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। তারা সালামের উত্তর গ্রহণ করলো। তারপর তাদের নাতনিকে তারা কোলে তুলে নিলেন এবং কোলে তুলে আদর করতে লাগলেন। এবং সেই মহিলা যে কিনা ফাইজার শাশুড়ি ছিল, তিনি তার গলা থেকে একটা স্বর্ণ লকেট, স্বর্ণ না, খুবই দামি একটা জিনিস সেই নাতনির গায়ে পরিয়ে দিলেন। ফাইজা দেখে অবাক হলো, কারণ জিনিসটা ছিল অনেক মহামূল্যবান রত্ন। ফাইজা তখন তাদেরকে বসতে বললেন। করিম চাচা বললেন কি যে আচ্ছা ঠিক আছে, আপনারা আজকে দুপুরবেলা খেয়ে যাবেন, ঠিক আছে? এরকম করেই তাদের দিন খুব ভালো কাটতে লাগলো। হঠাৎ করে একদিন খবর আসলো করিম চাচা মারা গিয়েছে। কারণ ফাইজা সকালবেলা উঠেই তার বাবার কাছে যেত তাকে ডাকার জন্য। তারপর ওই দিন কেউ ডাকতে গিয়েছিল। ফাইজা নিচে গিয়ে চিৎকার দিয়ে ওঠে, দেখে কি যে তার বাবা আর নেই, ইন্তেকাল করেছেন। ফারাজ অনেকটা দুঃখ পেয়েছিল, কারণ করিম চাচাই ছিল সেই লোক, সেই ব্যক্তি যে কিনা তাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে এবং তাকে এই সৎ পথে নিয়ে এসেছে। করিম চাচা মারা যাওয়ার পরে বেশ কিছুদিন সময় সেখানে কেটে যায়। এলাকার আশেপাশের মানুষজন কেমন যেন তাদেরকে অন্যরকম দৃষ্টিতে দেখত। করিম চাচা মারা যাওয়ার পরে বেশ কিছুদিন পরের ঘটনা, করিম চাচার বাড়িতে বেশ কিছু বুজুর্গ আসে। কারণ হচ্ছে তারা ওই যে করিম চাচার বাড়িতে শান্তি মাহফিল করার জন্য, কারণ এলাকার ভালো বুজুর্গ ছিল সে, ওই এলাকার বেশ কিছু পীর এবং আমেল করিম চাচার বাড়িতে বেড়াতে আসে। তারা বাড়িতে আসার পরেই একটা বিপত্তি ঘটে। কারণ হচ্ছে তাদের মধ্যে একজন যে ছিল যে কিনা জিনের আনাগোনা বুঝতে পারত। তখন সে বুঝতে পারলো যে বাড়িতে নিশ্চয়ই অদ্ভুত কোনো কিছু আছে। সে ফাইজাকে বলল কি যে তোমাদের বাড়িতে নিশ্চয়ই অদ্ভুত কোনো কিছু আছে, কারণ আমি জিনেদের গায়ের ঘ্রাণ পাচ্ছি এবং এই বাড়িতে একজন নয় অনেকগুলো জিন বসবাস করছে। ফাইজা তখন বলল এসব বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি এখান থেকে আসতে পারেন। ফাইজার এই কথা শুনে সেই লোকটা বললেন কি যে তার মানে তুমি জানো যে এই বাড়িতে জিন আছে, তাই না? সেই জিনটা কে এবং কারা? তখন ফাইজা বলল সেই জিনটা হচ্ছে আমার হাজব্যান্ড, আমার সন্তান এবং আমার ননদ। বুঝতে পেরেছেন? আপনি এখন এখান থেকে আসতে পারেন। তারপর তারা সেখান থেকে চলে গেল। 2 দিন বাদে মহল্লার সমস্ত লোকজন নিয়ে সেখানে উপস্থিত হলেন। বললেন কি যে এই মহল্লায় এসব থাকা চলবে না, এই মহল্লায় জিনেদের আনাগোনা আছে। মহল্লার সবাই ফাইজাকে ডেকে বললেন কি যে
হয়তো তুমি এই বাসা ছেড়ে দিবে, আর না হয়তো ওই জিনদেরকে এখান থেকে চলে যেতে বলবে। এই কথা শোনার পর মহল্লার সবাই ভীষণ রেগে যায় এবং ফাইজাও রেগে যায়। বলে কি যে এই মহল্লায় আমি এবং আমার বাবা শত বছর থেকেছি কোনো প্রকার না ছাড়াই। আমাদের সম্মান আছে না একটা, আপনারা এরকম করছেন কিসের জন্য আমার সঙ্গে? আমি এখানে থাকবো, দেখি আপনারা কিভাবে দাঁড়ান। এই কথা শোনার পর ফারাজ ভীষণ পরিমাণ রেগে গেল এবং ফারাজের পরিবার সবাই ভীষণ পরিমাণ রেগে গেল এবং ফারাজের পরিবার সহ সবাই ভীষণ পরিমাণ রেগে গেলেন। চারিদিকে ঘন কালো মেঘে ছেয়ে গেল, অন্ধকার হয়ে গেল। গাছগুলো যেন এমন মনে হচ্ছে যে উপরে এসে গায়ের উপর পড়বে। সবাই সেখান থেকে ছোটাছুটি করতে লাগলো। এর পরের দিন থেকেই ওই বাড়ির পর মানুষজন নানা প্রকার ঢিল মারত, নানান প্রকার বাজে কথা বলতো। আর যেহেতু ফাইজা সেখানে একাই থাকতো, সেহেতু সবাই খুব সহজেই ফাইজাকে নানান ধরনের কথা বলতো। কিন্তু দুদিন পর থেকেই যেই তাকে এইসব কথা বলতো তার মাথায় জোরে ঠোয়া পড়তো, তার জীবন যেন একদম দুর্বিষহ হয়ে পড়তো। কারণ যেহেতু এই বাড়িতে জিন থাকতো, এলাকার সবাই বিদ্রোহ করতে শুরু করে যে এই বাড়িতে কোনো জিন থাকা চলবে না, এই বাড়ি থেকে জিন তাড়াও, এলাকা বাঁচাও। এর কয়েকদিন পরে ফাইজা এবং তার স্বামী ফারাজ এবং সেখানে সবাই মিলে ওইখান থেকে চলে যায়। ওইখান থেকে চলে যাওয়ার পরে বাড়িটা খালি হয়ে যায়। সবাই ভাঁজ না পেয়ে বাড়ির থেকে ভেতরে গিয়ে খোঁজ করে, দেখে কি যে বাড়ির ভেতরে তালা চলছে, তার মানে এই বাড়িতে কেউ থাকে না। এলাকার সবাই শান্তশিষ্ট হয়ে যায়। দুদিন পরেই সেই বাড়িতে একজন লোক এসে দখল করার চেষ্টা করে, কিন্তু সেই বাড়ির আশেপাশে এখন পর্যন্ত জিনেদের আনাগোনা রয়েছে। জিনেরা তাদেরকে তাড়িয়ে দেয় এবং সবাই সেই বাড়িকে ভৌতিক বাড়ি হিসেবে আখ্যায়িত করতে থাকে। ফাইজা ওই বাড়ি থেকে চলে যাওয়ার 10 বছর পর্যন্ত ওই বাড়ির মধ্যে কেউ প্রবেশ করতে পারেনি, কারণ ওই বাড়ির আশেপাশে যে জিনেরা থাকে সেটা এলাকার সবাই জেনে যায়। কারণ মাঝে মধ্যেই বেলকনিতে তারা ফাইজাকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং মাঝে মধ্যেই রাত্রেবেলা এই বাড়ির মধ্যে আলো জ্বলে। এটা দেখে বুঝতে পারে যে ফাইজা তার জিন স্বামী এবং পরিবারের সঙ্গে ওই দেশে চলে গিয়েছে এবং মাঝে মধ্যেই এখানে আসে এবং এই বাড়িটাকে তারা ওইখান থেকেই প্রোটেক্ট করছে। এই বাড়িটা অনেকেই দখল করার চেষ্টা করেছে, কিন্তু ফাইজা কোনোদিনই তাদেরকে দখল করতে দেয়নি। এর পরবর্তীতে ফাইজার আরও 2টা সন্তান হয় নাকি এবং ফাইজাকে সন্তান সমেত সেই বাড়ির সামনে দেখা গিয়েছে। এলাকার অনেকেই বলাবলি করে এটি পাকিস্তানের একটি মহল্লার সাথে ঘটা সত্য একটি ঘটনা। সেই মহল্লায় এখনও সেই বাড়িটি আছে যেখানে কিনা ফাইজাকে মাঝে মধ্যে দেখা যায়। ঘটনাটির অনেক বছর পেরিয়ে যাওয়ার পরেও এখনই এই ঘটনাটার হ্রাস কাটেনি। এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে মানুষ বলাবলি করে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ঘটনা শোনার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।